এখানে কেন নিয়ে এসেছেন আমায়? আমি হোটেলে ফিরে যাব। লুনিসার কথা তেমন একটা গুরুত্ব দিল না। গাড়ি থেকে নামলো কৃষাণ। লোকালয় থেকে একটু দূরে একটি ছোট ডুপ্লেক্স বাড়ি। লুনিসা বুঝতে পারছে না কৃষাণ কেন তাকে এখানে নিয়ে এসেছে। গাড়ি থেকে নামো। লুনিসা নামলো, মুখ ছোট করে আবারও বলে, আমি হোটেলে যাব, আমাকে। কৃষাণ গম্ভীর দৃষ্টিতে থেমে যায়। লুনিসা, এত কিছুর পর আবার হোটেলে যেতে চাইছো? এখন থেকে তুমি আমার সাথেই বাড়িতেই থাকবে, তুমি চাও বা না চাও। লুনিসা ভ্রু কুঁচকায়। মানে আমি আমেরিকা ফিরে যাব, আমায় প্লিজ হোটেলে দিয়ে আসুন। কৃষাণ লুনিসার সামনে এসে দাঁড়ায়। লুনিসাকে পাজা কোলে তুলে গম্ভীর গলায় বলল, আমি যতদিন এখানে থাকবো ততদিন তোমাকে এখানে এবং আমার সাথেই থাকতে হবে। ভেতরে প্রবেশ করে কৃষাণ। সোজা চলে আসে মাস্টার্স বেডরুমে। লুনিসার কাছে কৃষাণের আচরণ কেমন যেন লাগছে, আর লুনিসারও চেনা চেনা লাগছে কৃষাণকে, তবে ঠাউর করতে পারছে না। লুনিসাকে নামিয়ে বিছানায় বসিয়ে দিল কৃষাণ। দরজা লাগিয়ে ডিভানে বসলো। নিজের রক্তে রঙ্গিত হয়ে আসা শুভ্র শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলো। লুনিসা চেঁচিয়ে উঠল। এই কি করছেন? কৃষাণ বিরক্ত নিয়ে এক পলক লুনিসার দিকে তাকিয়ে শার্ট খুলে ফেলল। লুনিসা অস্বস্তি বোধ করছে। সে নিজের চোখ খিচে বন্ধ করে নিল। কোনো সারা শব্দ পাচ্ছে না দেখে চোখ খুলল লুনিসা। কৃষাণ ওয়াশরুমের দিকে যাচ্ছে। লুনিসার নজরে পড়ল কৃষাণের প্রশস্ত পিঠে বড় সড়ো একটি কাটা দাগ। লুনিসার কপালে ভাঁজ পড়ল। আপনার পিঠে কি হয়েছিল? কৃষাণ থেমে যায়, তাকায় লুনিসার দিকে। নাথিং। কৃষাণ চলে গেল ওয়াশরুমে। লুনিসার ভালো লাগছে না। রুম থেকে বের হতে পারে না, কারণ সে পাসওয়ার্ড জানে না। তাই সিদ্ধান্ত নিল রুমটাই খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করবে। লুনিসা উঠে কৃষাণের শার্টের কাছে গেল। টি টেবিলের উপরে শার্টটা ফেলে রেখেছে। শার্টের নিচে কিছু একটা দেখে কৌতূহল নিয়ে বের করে। সাথে সাথে থমকে যায় লুনিসা। মাথা ঘুরিয়ে তাকায় বন্ধ ওয়াশরুমের দিকে। আবারও হাতে থাকা কার্ডটার দিকে তাকায়। বিড়বিড় করে বলে, তার মানে উনি একজন সিআইএ অফিসার? তার জন্যই ওনার কাছে রিভলভার আছে? দরজা খোলার শব্দে লুনিসা পেছনে তাকায়। সদ্য শাওয়ার শেষে শুধুমাত্র টাওয়াল পেঁচিয়ে বের হয়েছে কৃষাণ। তার পুরুষালী দেহের গঠন দৃশ্যমান। কৃষাণ কোনো দিকে মনোযোগ না দিয়ে লুনিসার কাছে এসে দাঁড়ায়। কৃষাণের শরীর থেকে সেই মিষ্টি সুঘ্রাণ আসছে। কৃষাণ টি টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিতেই ফোন বেজে উঠল। কল রিসিভ না করে সরাসরি দরজা খুলে দেয় সে। রিদম দরজার সামনে দাঁড়িয়ে আছে লুনিসার সুটকেস ও পাসপোর্ট নিয়ে, আর এক হাতে নিজের সুটকেস ও দুটি শপিং ব্যাগ। রিদম আর চোখে কৃষাণকে দেখে। মনে মনে ভাবে লুনিসা আর সে এভাবে কি করছিল। রিদমের ভাবনায় সেত পরে হাতের শপিং ব্যাগের টান পড়তে। কৃষাণ ব্যাগ দুটো আর লুনিসার শপিং ব্যাগ নিজের হাতে নিল। রিদমকে উদ্দেশ্য করে থমথমে গলায় বলল, নিচতলা যে কোনো রুমে থাকতে পারো, তবে দোতলে আসো। তবে দোতলে আসা তোমার জন্য নিষেধ। আসতে পারো। রিদম মাথা নাড়িয়ে চলে যেতে নিলে লুনিসা বলে উঠে, আমি কোথায় থাকবো? আর এটা কার বাড়ি? কৃষাণ রিদমকে বলল, বেজিং এ কোথাও মসজিদ আছে ও বিয়ে পড়ানো হয়, খোঁজ নাও। কাল সকালের মধ্যে সবকিছু প্রস্তুত চাই। কৃষাণ চোখের ইশারায় রিদমকে চলে যেতে বললে রিদম দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। লুনিসা কৃষাণের কথা শুনে ভরকে যায়। বিয়ে? কার সাথে কার বিয়ে? কার বিয়ে? কৃষাণ শপিং ব্যাগ থেকে টি শার্ট ও ট্রাউজার বের করে ওয়াশরুমে যেতে যেতে বলে, আমাদের। কৃষাণ চলে যায়। লুনিসা ধপ করে বসে পড়ে সোফায়। আমাদের বিয়ে মানে? মাথা খারাপ নাকি লোকটার? চেনা নেই জানা নেই উড়ে এসে বিয়ে করতে চাইছে আজব। নিজের মাথার চুল নিজে চেপে ধরল লুনিসা। ইতিমধ্যে কৃষাণ ফ্রেশ হয়ে আবারও ফিরে এসেছে। ফ্রেশ হয়ে এসো। লুনিসা মাথা তুলে তাকায়। আমি কিছুই বুঝতে পারছি না, কি চাইছেনটা কি? আপনি কে? আপনি কেন এখানে নিয়ে এসেছেন? কৃষাণ এসির পাওয়ার বাড়িয়ে দিল। এই শীতের মাঝে তার গরম লাগছে। বিছানায় হাতে ভর দিয়ে বসে লুনিসার দিকে তাকায়। একে একে জবাব দেয়। প্রথম প্রশ্নের উত্তর, আমি তোমাকে চাই। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমি তাইসিন ত্রিশান, একজন সিক্রেট সিআইডি এজেন্ট, সিউ অ্যান্ড শাইন কোম্পানির মালিক মিস্টার চার্লি শানের বড় ছেলে, এরিকের বড় ভাই। অবশ্যই সব সম্পর্ক আমার কাছে ভিত্তিহীন। আমার একমাত্র পরিচয় হলো আমি তোমার বর্তমান ও ভবিষ্যৎ। লুনিসা তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। চোয়াল সামান্য ঝুলেও পড়েছে। লুনিসাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কৃষাণ লুনিসাকে বলে, এখন ফ্রেশ হয়ে ঘুমাও, কাল সকালে সকালে উঠতে হবে, তারপর বিয়ে।
লুনিসার মেজাজ খারাপ হচ্ছে, কি সব হচ্ছে তার সাথে। আজব লোক তো আপনি। আমি কেন আপনাকে বিয়ে করতে চাইবো? আমি তো আপনাকে চিনিই না, জানিও না আমি আপনাকে। হুট করে এসে বলবেন বিয়ে করতে আর আমি করে নেব? পাগল পেয়েছেন আমায়? হুম হুম। লুনিসা কপাল কুঁচকায়, বিরক্ত নিয়ে বলল, যেতে দিন আমায়, আমি আমেরিকা ফিরে যাব। আপনি আমায় হেল্প করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। এবার দরজা খুলে দিন। হুম হুম। কিসের লাগিয়ে দিয়েছেন আপনি? দরজা খুলুন। হুম হুম। এবার লুনিসার রক্ত মাথায় উঠে যায়। লোকটা এমন করছে কেন? লুনিসা চেঁচিয়ে ওঠে। সমস্যাটা কি আপনার? এমন কেন করছেন আপনি? দুদিনের পরিচয়ে কোন পাগলে বিয়ে করতে চায় বলুন? আপনি তো পাগলের থেকেও বেশি পাগল। কৃষাণ ক্রু হেসে আবার উঠে দাঁড়ালো। এক পা করে লুনিসার দিকে এগিয়ে আসলো। লুনিসা ভরকে গেল। সেও পিছাতে পিছাতে বলে, আরে হয়েছেটা কি আপনার? সামনে কেন আসছেন? কৃষাণ লুনিসার হাত নিয়ে পেছনে চেপে ধরে নিয়ে আসে নিজের কাছে। হিসিয়ে বলে, দুদিনের পরিচয় আঁচল, 6 বছর ধরে তোমাকে পাওয়ার জন্য ছটফট করেছে আড়ালে। আমার পিঠের কাটা একটা কথা জিজ্ঞেস করেছিল না? এটা কেন হয়েছে জানো? লুনিসা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, মানে কি বলছেন এসব? 6 বছর ধরে চেনেন মানে? আমি তো চিনি না আপনাকে। কৃষাণ আরেক হাত দিয়ে লুনিসার গালে আলতো করে চাপ দিয়ে মুখটা উপরে উঠায়। ঠান্ডা গলায় বলে, তুমি আমাকে রোজ খুঁজে পারো, তবে তুমি আমাকে চেনো না। মানে কি? কৃষাণ লুনিসার অধরে নিজের অধর আলতো ছুঁয়ে দেয়। এমিলির বার্থডে রাতটা ভুলে যাও না নিশ্চয়ই? লুনিসার শরীরের সব ছটফটানো থেমে গেছে। সেই রাতের কথা সে ভুলবে কি করে? নিজের সমস্ত শক্তি নিস্তেজ হয়ে ভর ছেড়ে দেয় কৃষাণের বাহুতে। সেই ভয়ঙ্কর রাতটার কথা কেন বারবার মনে করিয়ে দিল? লুনিসা চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে কৃষাণ জড়িয়ে ধরে লুনিসাকে। কাম ডাউন আঁচল। নিজের অর্ধেকটা জীবন হোস্টেলেই কাটিয়েছে লুনিসা। জন্মের 5 বছর পর তার মা মারা যাওয়ার পর তার বাবা বিয়ে করেন এক বাংলাদেশি নারীকে। তবে সে লুনিসাকে পছন্দ করতো না, আর লুনিসাও না। তাই বয়স যখন 10 তখন তার পাপা তাকে হোস্টেলে শিফট করায়, কারণ তার দ্বিতীয় স্ত্রী তাকে পছন্দ করে না। শুনেছিল তার মাম্মা পাপা নাকি প্রেম করে বিয়ে করেছিল। সে ছিল তাদের ভালোবাসার ফল। এত ভালোবাসা কথায় হারিয়ে গেল। হোস্টেলের অবশ্য প্রতি সপ্তাহে তার পাপা তার সাথে দেখা করত, তবে সেটা লুনিসার ভালো লাগতো না। কোথাও না কোথাও একটা অভিমান জমা ছিল তার আপন মানুষগুলোর উপর। দিনটা ছিল এমিলির 15তম জন্মদিন। এমিলি আর লুনিসা সমবয়সী ছিল। এমিলির বাবার সাথে তার বাবার বিজনেস নিয়ে ভালো সম্পর্ক ছিল। সেক্ষেত্রেই সেখানে লুনিসার বাবা ও সৎ মা আসে। সবই ঠিকঠাক ছিল, তবে সৎ মা ও তার পাপার লুকানো কথোপকথন শুনে লুনিসা থমকে যায়। সে বলছিল যে লুনিসাকে আর বছর 2 পর তার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিবে। তাকে তার পছন্দ না, তাড়াতাড়ি বিদায় করতে চায়, ইত্যাদি ইত্যাদি। রাগে ক্ষোভে পার্টি থেকে বেরিয়ে আসে লুনিসা। পার্টিটা ছিল রাতে। লুনিসা রাগের মাথায় বেরিয়ে আসলেও থমথমে পরিবেশ ও রাস্তায় তার ভয় করছিল। হঠাৎ হাঁটতে হাঁটতে থেমে যায় লুনিসা। কয়েকটা ছেলে তাকে ফলো করছে। ছেলেগুলোকে দেখে মোটেও সুবিধাজনক লাগছিল না, তাই নিজের হাঁটার গতি বাড়িয়ে দেয়। ছেলেগুলো দ্রুত গতিতে লুনিসার পিছু নেয়। গোটা রাস্তা অন্ধকার। লুনিসা শেষে না পেরে দৌড় দেয়, তবে শেষমেশ ছেলেগুলো তাকে ধরে ফেলে। লুনিসাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় রাস্তার পাশের জঙ্গলে। সেখানে আগে থেকেই একটি ছেলে দাঁড়িয়েছিল, সিগারেট টানছিল। সে লুনিসার চিৎকার শুনেও এক পা নড়েনি, হয়তো প্রয়োজন মনে করেনি। তবে লুনিসার চিৎকারের শব্দে বিরক্ত হলো ছেলেটা। বিরক্ত নিয়ে সেদিকে এগিয়ে গেল। 3 জন ছেলে মিলে লুনিসাকে জবরদস্তি করে নিয়ে যাচ্ছে কোথাও। ছেলেটার মেজাজ খারাপ হলো এসব দেখে। ছুটে গিয়ে লুনিসাকে বাঁচানোর জন্য ওই ছেলেগুলোকে মারতে লাগলো। ফরমাল পোশাক পরিহিত ছেলেটি যখন দুজনকে মারছিল, তখন পেছন থেকে আরেকজন লুনিসার মাথায় আঘাত করে বসে। লুনিসা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সাথে নিজের শরীরে তীক্ষ্ণ কিছু দ্বারা আঘাত অনুভব হতেই নিচে বসে পড়ে। ছেলেগুলো একটি ছুরি দিয়ে পিঠে আঘাত করেছে। মুহূর্তেই সাদা শার্ট রক্তে ভিজে গেল। ছেলেগুলো আবার মারতে যাবে, তখন ফরমাল পোশাকে থাকা ছেলেটি আবার উঠে দাঁড়ালো। মারতে লাগলো হিংস্রতভাবে। সবগুলোর অবস্থা বেহাল করে চলে যেতে নিল। লুনিসার গুনগানের শব্দ কানে আসে। নিজের পিঠের ব্যথা ভুলে কিছুটা বিরক্ত নিয়ে
কোলে তুলে নেয় লুনিসার তুলোর মতো ছোট্ট শরীর। চলে আসে মেন রাস্তায়। তবে এই রাস্তায় মানুষজন ও গাড়ি চলে না বললেই চলে। এই বাচ্চা মেয়ে এখানে কি করতে এসেছিল কে জানে। ছেলেটা লুনিসাকে নিয়ে নিজের গাড়িতে বসে। গাড়ির আলো জ্বালতেই নজরে পড়ে বাচ্চা মেয়েটির মায়াবী মুখশ্রী। তাতে কি, এসব তার মন ভুলাতে পারবে না। মেয়েটাকে পাশের সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে। পিঠের যন্ত্রণা বাড়ছে। এক পলক অচেতন লুনিসার দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলল, তোমার জন্য আজ আমার আঘাত লাগলো, স্টুপিড মেয়ে। ছেলেটা আর কেউই না, স্বয়ং তাহসিন কৃষাণ ছিল। সে লুনিসাকে চিনত, খুব ভালো করে চিনত। তার বাবার বিজনেস পার্টিতে গেস্ট হিসেবে বেশ কয়েকবার এই লুনিসা ও তার বাবা এসেছে। আজকে কৃষাণ ও তার বাবাও আমন্ত্রিত ছিল বিশেষ গেস্ট হিসেবে। তবে এত লোক চেঁচামেচি মোটেও পছন্দ না তার। তাই তো পার্টি সেরে জঙ্গলের সময় কাটাতে এসেছিল। আর এই ননসেন্স মেয়েটা বিপদে ফেলে দিল। লুনিসার মাথা সামান্য ফেটে গেছে। কৃষাণ গাড়ির ড্রয়ার থেকে টিস্যু বের করে লুনিসার মাথায় চেপে ধরে। এতদিন এই মেয়েটাকে তেমনভাবে খেয়াল করেনি। তবে লুনিসার নিষ্পাপ মায়াবী মুখশ্রীর দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করল কৃষাণ। লম্বা চুলগুলো শরীরে ছড়িয়ে আছে, পরনে নীল রঙের গাউন, কোনো সাজসজ্জা নেই, ঠিক ছোট্ট পরীর মতো অ্যাঞ্জেল। লুনিসা অচেতন অবস্থায় কিছু বিড়বিড় করছে। কৃষাণ নিজের কান নিয়ে গেল লুনিসার মুখের কাছে। আমাকে কেউ ভালোবাসে না, কেউ নেই আমার কেউ নেই। এই অবস্থায় লুনিসা কৃষাণের বাহু চেপে ধরে। অসম্ভব রকম কাঁপছে সে। লুনিসার শরীর থেকে মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে, যা কৃষাণকে অস্থির করে তুলছে। কৃষাণ লুনিসাকে দূরে সরাতে চাইলে লুনিসা আরো শক্ত করে আঁকড়ে ধরে কৃষাণকে। কৃষাণ জোরে জোরে শ্বাস নেয়। এই মেয়ে আমাকে পাগল বানিয়ে ছাড়বে, বিরক্তিকর। লুনিসার মাথা নিজের কাঁধে অনুভব করলো কৃষাণ। নিজের শরীরের যন্ত্রণা সে ভুলতে বসেছে। কেউ ভালোবাসে না আমায়। লুনিসার কথা শুনে এবার আপনা আপনি কৃষাণ বলে ওঠে, বাঁচতে হবে না। আমি চাই তোমাকে কেউ ভালো না বাসুক। এই 24 বছরে যেখানে কোনো অনুভূতি আমাকে স্পর্শ করতে পারেনি, সেখানে তোমার মতো বাচ্চা একটা মেয়ে আমাকে পাগল করে তুলছে। এর পরিণাম ভালো হবে না অ্যাঞ্জেল। আমি ভালো মানুষ নয়, এর থেকে ভালো দূরে থাকো। একবার আমার হাত পড়লে তোমার মুক্তি নেই। নিজের বাড়তে থাকা হৃৎস্পন্দন ক্রমশ মাত্রাতিরিক্ত হচ্ছে। এই মেয়ের সংস্পর্শে আর কিছুক্ষণ থাকলে সে কিছু না কিছু ভুল করে ফেলবে। দ্রুত লুনিসাকে সিটে ভালো করে বসিয়ে নিজে বড় বড় করে শ্বাস নিতে লাগলো। নিজের চুল চেপে ধরলো। একবার লুনিসার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে গাড়ি স্টার্ট দিল। এই মেয়ের দিকে তাকানো যাবে না। গাড়ি এসে থামলো হাসপাতালের সামনে। লুনিসাকে কোলে নিয়ে হাসপাতালে প্রবেশ করলো। নার্স এসে লুনিসাকে নিয়ে গেল। এত সময় ব্যথাটা তেমন জোরদার না থাকলেও এখন আর সহ্য করা যাচ্ছে না। এ কি, আপনারা তো আঘাত পেয়েছেন, কি করে হলো এসব? একজন ডাক্তার বলে উঠল। কৃষাণ আপাতত কথা বলার মুডে নেই। কৃষাণ ডাক্তারের কেবিনে বসলো, নিজের শার্টটা খুললো। ডাক্তার ক্ষতস্থানে তাকিয়ে বলল, সেলাই করতে হবে। কৃষাণ বিরক্ত নিয়ে বলল, যা করার দ্রুত করুন। আর ওই মেয়ের বাবার নাম্বার এটা, কল করে জানিয়ে দেবেন। ডাক্তার চোখ মুখ কুঁচকে সেলাই করতে থাকে। এ কেমন ছেলে কে জানে। 8টা সেলাই পড়েছে কৃষাণের পিঠে। সে ব্যান্ডেজের উপর দিয়েই রক্তে ভেজা শার্টটা গায়ে জড়ালো। পাশের বেডেই লুনিসার মাথার ড্রেসিং করছে। কৃষাণ এক পলক তাকিয়ে কাউন্টারে চলে আসলো। বিল মিটিয়ে চলে গেল। অথচ লুনিসার জানতেও পারল না কে তাকে এত বড় বিপদ থেকে বাঁচালো। লুনিসার জ্ঞান ফেরে পরের দিন। চোখ খুলতেই সামনে দেখে নিজের পাপা ও ছোট ভাইকে। তবে তার চোখ খুঁজছে অন্য কাউকে। গত রাতের ছেলেটাকে সে অন্ধকারে অস্পষ্ট দেখেছে। সে কথায় সবাইকে জিজ্ঞাসা করার পরও কেউ বলতে পারে না কে ছিল সে। ডাক্তার জানলেও বলে না, কারণ কৃষাণের নিষেধাজ্ঞা ছিল। এই ঘটনার রেশ ধরে প্রায় মাস দুয়েক ট্রমাইজ ছিল লুনিসা। হয়ে গেল চুপচাপ। এমনিতেই চুপচাপ থাকতো, তবে এই ঘটনার পর থেকে একদম কথা বন্ধ করে দিয়েছে সে। আর এই সময়টাতেই তাকে সঙ্গ দিয়েছিল রিদম, এনা আর জন। তবে কোথাও না কোথাও সেই ছেলেটাকে খুঁজে বেড়াতো সে। অথচ সে জানতই না সেই ছেলে যে লুকিয়ে লুকিয়ে তার খোঁজ ঠিকই রাখত। সে চাইলেও তার অ্যাঞ্জেলকে ভুলতে পারত না। নিজের আসক্তির মাত্রা ক্রমাগত বাড়ছিল। তার মানে আপনি ছিলেন সেই ছেলে?
কৃষাণ দীর্ঘশ্বাস ফেলে। সে এভাবে লুনিসার সামনে আসতে চায়নি। সে চেয়েছিল নতুনভাবে লুনিসাকে নিজের করতে, কিন্তু এই পরিস্থিতিতে কৃষাণের কিছুই করার নেই। লুনিসা বিপদে আছে। সেই বিপদ এরিক নয়, অন্য কিছু। সে চিরকুটটা স্বাভাবিক নেওয়া ঠিক হবে না। তার চতুর মস্তিষ্ক আন্দাজ করতে পারছে নতুন কোনো বিপদের। সে তার অ্যাঞ্জেলের ক্ষতি হতে দিবে না। নেহাতি কেসটার জন্য এখানে আসা, না হলে আর এক মুহূর্ত এই দেশে থাকতো না। তাই এই মুহূর্তে লুনিসাকে নিজের করে নিজের কাছে রাখাটাই উত্তম। কি হলো? কৃষাণ নিজের হাতের বাঁধন আলগা করে। তোমার কেউ নেই, কেউ ভালোবাসে না তোমাকে। আমি চাইও না কেউ তোমাকে ভালোবাসুক। তোমাকে ভালোবাসার অধিকার একমাত্র তাইসিন ত্রিশানের। তোমার মন মস্তিষ্ক জোরে শুধু তাইসিন ত্রিশান থাকবে। অন্য কিছু ভাবার প্রয়োজন নেই। সব ভাবনা আমার, তোমার ভাবনা শুধু আমি। গট ইট? লুনিসা কাঁপছে, তার গলা ধরে আসছে। এভাবে কি করে? বিয়ে কোনো ছেলে খেলা নয়। সারা জীবনের সিদ্ধান্ত এভাবে নেওয়া যায় না। কৃষাণের মাথায় আগুন ধপ করে জ্বলে ওঠে। চেপে ধরে লুনিসার গাল। আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমি ছেলে খেলার জন্য তোমাকে বিয়ে করব। ইউ আর মাই এডিকশন। আই ক্যান্ট লিভ উইদাউট ইউ এনিমোর। তুমি কি ভাবলে, তুমি কি চাও তা জানার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। তুমি আমার মানে আমার। তুমি চাও বা না চাও, তুমি আমার। তুমি সেই 6 বছর আগেই বন্দী হয়ে গেছো আমার অগোচর জীবনে। এবার পালা আমার মাঝে বন্দী হওয়া। আই নিড টাইম। আই ওন্ট গিভ ইট। লুনিসাকে ছেড়ে গট গট করে রুম থেকে বেরিয়ে যায় কৃষাণ। লুনিসা থম মেরে সোফায় বসে পড়ে। যে মানুষটাকে এতকাল খুঁজছিল সেই মানুষটা তার সামনে। সে নিজেও জানে না কি হচ্ছে তার সাথে। তার জীবনটাই তো এলোমেলো। নিজের গলায় গানটা গেয়ে অন্ধকার অ্যাকুয়ার্স ওয়ার্ল্ডের এক কোনায় বসলো টমাস। গানটা কি স্বাভাবিক? একদম না। একটি ভয়ঙ্কর রীতি তৈরি করতে এই গানটি যথেষ্ট। আর সেটা যদি হয় গভীর রাতে টমাস অ্যাকুয়ান্সের গলায় গাওয়া। বেশ কিছু সময় নীরবতা বিরাজ করলো চারপাশে। একদম থমথমে পরিবেশ। হঠাৎ কানে ভেসে আসলো কাঁচ ভাঙ্গার আওয়াজ। কে ভাঙছে? কে আর? টমাস ছাড়া। অন্ধকারেই একটি রক্ত ভরা কাচের বোতল ভেঙে নিজেই নিজের হাতে আঘাত করছে, তবে খুব সাবধানে, যাতে রক না কাটে। তবে যন্ত্রণা ঠিকই পায়। যন্ত্রণা হচ্ছে আমার, আর আঘাত করো না। টমাস তো নিজের কথা নিজেই শুনছে না। এ কেমন পরিস্থিতি? টমাসের চোখে পানি। আজব ব্যাপার, তাই না? সত্যি অদ্ভুত। আমি বাঁচতে চাই, এটাই কি আমার দোষ? আমি বাঁচতে চাই টমাস। পরক্ষণেই হা হা করে উচ্চ শব্দে হেসে উঠল টমাস। নিজের গলা নিজেই চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, কখনোই না। তুই বাঁচলে আমি মরে যাব। আমি মরলে তোকে নিয়ে মরবো। অ্যাজ লং অ্যাজ ইউ এক্সিস্ট, দিস বডি, মাইন্ড অ্যান্ড সোল উইল রিমেইন আন্ডার মাই কন্ট্রোল। গতরাতে ল্যাপটপে নিজের প্রিয় গানটা শুনতে শুনতে কাউচের উপরেই এলোমেলো হয়ে ঘুমিয়ে গিয়েছিল লুনিসা। কাচের দেওয়াল ভেদ করে সূর্যের তীক্ষ্ণ আলো শরীরে চোখে এসে লাগতেই পিটপিট করে চোখ খুলল লুনিসা। চোখ বুলায় গোটা রুম। না, কৃষাণ নেই। দরজা আগের মতোই চাপানো। তার মানে কৃষাণ রুমে আসেনি। দেওয়াল ঘড়িতেই সময় দেখে 9টার উপরে বেজে গেছে। তবুও আগের ন্যায় বসে রইল লুনিসা। কিছুই ভালো লাগছে না, কথাও শান্তি পাচ্ছে না। হঠাৎ মনে পড়ল রিদমের কথা। রিদম তো এই বাড়িতেই আছে। ওই পারবে লুনিসাকে হেল্প করতে। ছুটে নিচে আসলো। ড্রয়িং রুমে বসে আছে কৃষাণ আর রিদম। কিছু নিয়ে আলোচনা করছে। লুনিসার নজরে পড়ল কৃষাণের ফুলে উঠা রক্তিম বর্ণের চোখ। সারা রাত ঘুমায়নি নাকি? রিদম উল্টো দিকে হয়ে বসেছিল আর কৃষাণ সোজাসুজি। লুনিসাকে রেলিং ঘেঁষে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে কৃষাণ উঠে দাঁড়ালো। রিদমকে উদ্দেশ্য করে বলল, মেলি আর আরবার্টকে কল করে জানিয়ে দাও মসজিদে পৌঁছাতে। আর ফাইলগুলো আপাতত তোমার কাছে রাখো। সোফায় রাখা শপিং ব্যাগ দুটো নিয়ে লুনিসার সামনে এসে দাঁড়ালো কৃষাণ। কোনো কথা না বলে লুনিসার হাত ধরে নিয়ে যেতে লাগলো। লুনিসার নিশ্চুপ যেতে লাগলো। নিজের ঘরে এসে লুনিসার হাতে একটি প্যাকেট ধরিয়ে দিল কৃষাণ। গম্ভীর ও ভারী গলায় বলল, এদিকে শাড়ি পাওয়া যায় না, এখানে লং গাউন আছে, দ্রুত তৈরি হও। কৃষাণ চলে যেতে নিলে লুনিসা খপ করে তার হাত ধরে ফেলে। অসহায় দৃষ্টিতে তাকায় কৃষাণের দিকে। এভাবে বিয়ে হয় না মিস্টার তাহসিন কৃষাণ।
যাকে ভালো মতো জানি না তাকে কি করে বিয়ে করব? অন্তত মনের গহীনে সুপ্ত অনুভূতি জন্মানোর তো সময় দেওয়া উচিত। বিয়ের পর অনেক সময় পাবে, কথা না বাড়িয়ে তৈরি হও। কৃষানের থমথমে গলার আওয়াজে লুনিসার কান্না পাচ্ছে। আমি বিয়ে করব না। কৃষান ক্রু হাসে। তুমি করবে, তারপর তোমার বাবার সম্মতিতে? লুনিসা কৃষানের হাত ছেড়ে দুপা পিছিয়ে যায়। পাপা মানে? কৃষান নিজের ফোন বের করে লুনিসার দিকে এগিয়ে দেয়। তিনি তার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছেন। এর বিনিময়ে তিনি পাবেন বিজনেসের সুবিধা, সিউ অ্যান্ড শাইন কোম্পানির সাথে কাজ করার সুযোগ। তোমার পাপার আজকের নয়, অনেক বছরের। আর সেই সুযোগ যখন আমি নিজে থেকে দিয়েছি, তাকে আর পাইকে। চাইলে কথা বলে দেখতে পারো, তারপর দ্রুত তৈরি হও। কৃষানের কথায় নিজের পায়ের তলার জমি সরে গেল লুনিসার। শেষমেশ বিজনেসের কারণে নিজের মেয়েকেই। কৃষান চলে গেল। তখনই কল আসলো লুনিসার পাপার। লুনিসা কাপা কাপা হাত নিয়ে ফোন তুলল। কেমন আছো লুনিসা? তোমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা। লুনিসা থম মেরে বসে আছে, গলা দিয়ে কথা বের হচ্ছে না। আমি বিয়ে করব না। তোমাকে করতেই হবে। ঈশানের মতো ছেলে লাখবার খুঁজলেও তুমি পাবে না। আর আমার সিদ্ধান্তকে তুমি অবজ্ঞা করতে পারো না লুনিসা। আমি চাই তুমি তিশানকে বিয়ে করো, এতে তুমিও সুখী হবে। লুনিসা মুখ বুজে কান্না আটকে রেখেছে। কল কেটে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল। নিজেও বসে পড়ল নিচে, শব্দ করে কেঁদে উঠল। কেউ ভালোবাসে না আমায়, কেউ না। সবাই স্বার্থের জন্য আমায় ব্যবহার করছে। কেন কেন কি ভুল করেছি আমি? হেসকি তুলে কাঁদছে লুনিসা। মুহূর্তের মধ্যেই তার শুভ্র মুখশ্রীতে লাল আভা ফুটে উঠেছে। ফুপিয়ে ফুপিয়ে বলে উঠে, আমি করব বিয়ে, তবে আমি মরে গেলেও আর তোমাদের কাছে ফিরবো না। আমার মা তো অনেক আগেই মরে গেছে। আজ থেকে পাপা নামক মানুষটাও মৃত আমার কাছে। আই হেট ইউ পাপা, আই হেট ইউ। আই হেট মাই ফাকিং লাইফ অ্যান্ড অলসো আই হেট তাইসিন কৃষান। যতটুকু কৃতজ্ঞ ছিলাম আমি আপনার প্রতি, আজ সেই পরিমাণ ঘৃণা হচ্ছে আমার আপনার প্রতি। আমার বিষাদময় জীবনটা আরো বিষিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। চেরি রেড কালারের কাজ করা গাউন পরে লুনিসা বসে আছে দোতলার অন্য একটি রুমে। তার সাথে আছে মিলি নামের এক নারী। বয়স 27-28 হবে। পরনে শার্ট আর স্কিন লেদার হাফ স্কার্ট। লাল রঙের কাত অবধি চুল, রোগা পাতলা দেহর গঠন। ঘণ্টাখানেক আগে ধর্মমতে লুনিসা ও কৃষানের বিয়ে হয়ে গেছে। বিয়ের কাজ শেষ হতেই কৃষান, আলবার্ট আর রিদম চলে গেছে কথাও একটা। মিলি লুনিসাকে নিয়ে চলে আসে বাড়িতে। আসার পর থেকে পাথরের মতো বসে আছে লুনিসা। মিলি লুনিসাকে পর্যবেক্ষণ করছে। মানতে হবে মেয়েটা সুন্দরী। এত এত সুন্দরী রমণী কৃষানের পেছনে পেছনে ঘোরার পরও কৃষান পাত্তা দিত না। লুনিসাকে চুপচাপ থাকতে দেখে মিলি কিচেন থেকে 2 কাপ কফি এনে লুনিসার পাশে বসে। একটি কাপ লুনিসার দিকে এগিয়ে দেয়। টিকিট ভালো লাগবে। লুনিসা আর চোখে একবার মিলির দিকে তাকালো, তারপর কফির কাপের দিকে, তারপর মাথা নাড়ে সে পান করবে না। মিলি মুস্কি হেসে কফিটা ধরিয়ে দিল লুনিসার হাতে। আরে নাও তো। আচ্ছা, তোমাদের তো লাভ ম্যারেজ, তাই না? আসলেই তুমি লাকি। তৃষানের শাড়ির মতো একটা মানুষ পেয়েছো। জানো, অফিসের কম বয়সের সব মেয়েরাই তৃষান শাড়ির জন্য পাগল। আমারও অল্প একটু ক্রাশ ছিল, কিন্তু বিশ্বাস করো এখন আর নেই। লুনিসা ফিসেল হাসলো। মনে মনে ভাবলো সে লাকি। হ্যাঁ, সে লাকি। সবাই তার ভালো চায়, তবে এই ভালোটা তাকেই ভালো থাকতে দেয় না। তুমি কি লজ্জা পাচ্ছ? আরে, বয়সে বড় হতে পারি, তবে মনে মনে আমি এখনো টিনেজ। লুনিসা কফিতে চুমুক দিল, মাথা ঘুরিয়ে তাকালো মিলির দিকে। কি উত্তর দিবে সে? আড়ালে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, তেমন কিছু না। মিলির ফোন বেজে ওঠে। হেই লুনিসা, ওয়েট এ মিনিট। মিলি ফোন নিয়ে ব্যালকনিতে চলে আসলো। লুনিসা একাই বসে রইল ডিভানে। কিছু মুহূর্তেই তার জীবন বদলে গেছে। কি থেকে কি হয়ে গেল? সব দোষ তোমার মাম্মা। তুমি আমায় একা ফেলে কেন চলে গেলে? আমায় নিয়ে যেতে তোমার সাথে, তাহলে তো আমার জীবনে এত সব হতো না। আমায় কেউ ভালোবাসে না মাম্মা, তুমিও না। টেবিলে এক হাতে ভর দিয়ে কিছুটা ঝুঁকে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে কৃষান। ভিডিও ফুটেজটা বারবার দেখছে। ডেরিকদের বাড়ির পাশের প্লেগ্রাউন্ডের পাশেই সিসিটিভি লাগানো ছিল। আপাতত বারবার জুম করে সেটাই পর্যবেক্ষণ করছে সে। একটি কালো হুডি পরা লোক, যার সাথে ডেরিক নিজ ইচ্ছায় যাচ্ছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না। বারবার জুম করার পরও কিছু যখন পেল না, তখন
শব্দ করে ল্যাপটপটা বন্ধ করে দিল। স্যার 2 সপ্তাহ হয়ে গেছে বাচ্চাটি নিখোঁজ, অথচ মুক্তিপণ চায়নি। আর ভিডিওতেও দেখা যাচ্ছে ডেরিক নিজে থেকেই তার সাথে যাচ্ছে। এটা ওদের চেনা জানা কারো কাজ হয়তো। আলবার্টের কথা শুনল কৃষাণ, কোনো উত্তর দিল না। কৃষাণ ডেরিকের ছবিটা হাতে তুলে নিল। বাচ্চা ছেলে, চোখের মণিটা নীল রঙা। তবে আপাতত কৃষাণের মাথায় ঘুরছে আরেকটি কথা, সেটা হলো আরও কয়েকটি মিসিং কেস নিয়ে। কেন যেন মনে হচ্ছে সবগুলো মিসিংয়ের পেছনে কোনো একজনের হাত আছে। তবে মনে হওয়ার কারণও আছে, কারণ মিসিংয়ের পর মুক্তিপণ চাওয়া হয়নি। তবে কে বা কারা কোন উদ্দেশ্যে এসব করছে তাই এখন জানার পালা। প্রতিটা নিখোঁজ হওয়ার ব্যক্তির বয়সের অনেক পার্থক্য, তাই মনে হয় না এসব কোনো পাচারকারী গ্যাংয়ের কাজ। আলবার্টের কথায় ভ্রু কুঁচকালো কৃষাণ। টেবিলে রাখা সবগুলো ছবি মনোযোগ সহকারে দেখলো। সাথে সাথে চমকে উঠল সে। অদ্ভুতভাবে এদের সকলের চোখের রং রঙিন, আলাদা আলাদা বয়স ও চোখের রং। কৃষাণ ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে আলবার্ট আর রিদমের দিকে তাকালো। আলবার্ট, প্লেগ্রাউন্ডের আশেপাশে আর কোথায় সিসিটিভি আছে খোঁজ নাও। আর বাকি সব নিখোঁজ হওয়ার আগে শেষ অবস্থান, বিশেষ করে এই মেয়েটির, যে 2 দিন আগে নিখোঁজ হয়েছে। আলবার্ট মাথা নাড়িয়ে ফাইলগুলো নিয়ে চলে গেল। বেনজিংয়ের পুলিশরা তাদের সহযোগিতা করছে যথারীতি। কৃষাণ হাত ঘড়ির দিকে তাকালো। রাত 9টা। আজ তার জীবনের বিশেষ একটি দিন। তার এঞ্জেলকে সে তার নামে লিখে নিয়েছে। তবে বিয়ের পর তাকে ছুটে আসতে হলো কাজে। এখন বাড়ি যাওয়া উচিত। কৃষাণ মৃদু হাসলো। তখনই ফোন বেজে উঠল তার। চার্লি অর্থাৎ তার বাবার ফোন। রিসিভ করলো কৃষাণ। তবে ওপাশ থেকে ভেসে আসলো নারী কণ্ঠ। কোথায় তুই কৃষাণ? তুই কেন এরিককে মেরেছিস? ওর তো খারাপ অবস্থা। এরিকের কথা মাথায় আসতেই মেজাজ গরম হয়ে গেল কৃষাণের। এই ছেলে তার অ্যাঞ্জেলের দিকে হাত বাড়িয়েছিল। হ্যালো। কাসপিয়ার কণ্ঠে নিজেকে ঠান্ডা রেখেই জবাব দিল কৃষাণ। তোমার ছোট্ট ছেলে ভুল করতে যাচ্ছিল, তারপর শাস্তির স্বরূপ ওর এই অবস্থা। কাসপিয়া কিছুটা কৌতূহল নিয়ে প্রশ্ন করল। ভুল? কি ভুল? কৃষাণ গম্ভীর ও ভারী গলায় জবাব দিল। সে আমার অ্যাঞ্জেলকে স্পর্শ করতে চাচ্ছিল। কাসপিয়া সাথে সাথে নিজের মুখে হাত দেয়। এরিক এতটা নিচে নেমে গেছে। কৃষাণ ও কৃষাণের অ্যাঞ্জেল সম্পর্কে তো জানে, তবে জানে না কে সেই মেয়ে। শুধু কৃষাণের করা পাগলামি, রাগ, জেদগুলো দেখে এসেছে একটি মেয়ের জন্য। এসব কি বলছিস? যা বলছি ঠিক বলছে। ওর কপাল ভালো, ও আমার ভাই, না হলে ওকে আর জীবিত পেতে না মা। সাথে সাথে কল কেটে দিল কৃষাণ। এরিককে নিয়ে বেশি কথা বলতে গেলে সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না। কৃষাণের রুমের কাউচে বসে আছে লুনিসা। ঘরটা অন্ধকার। মিলি চলে গেছে ঘন্টাখানেক আগে। মূলত লুনিসাই পাঠিয়ে দিয়েছে। সারা দিন তার দানা পানি দাঁতে কাটেনি সে। ভেতর থেকে সব অনুভূতি মরে গেছে। পাথরের মতো বসে আছে সে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। ফুল পাওয়ারে এসি ছাড়া। এই শীতের মাঝামাঝি সময়ে এই অবস্থায় কাঁপুনি ধরার মতো পালা। দরজা খোলার শব্দে মাথা তুলে দরজার দিকে তাকালো লুনিসা। অন্ধকারে এগিয়ে এসে কেউ একজন ঘরের লাইট জ্বালিয়ে দিল। সাথে সাথে চোখ কুঁচকে নিল লুনিসা। কৃষাণ অবাক হয়ে তাকিয়ে আছে লুনিসার দিকে। ঠিক সকালে যেই সাজ পোশাকে ছিল সেভাবেই আছে, তার উপর এসি ছাড়া। কৃষাণ দ্রুত এসি বন্ধ করে দিল। লুনিসার সামনে গিয়ে বসল। শুভ্র মুখশ্রী কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কৃষাণের রাগ হচ্ছে লুনিসার এমন ফ্যাকাশে মুখ দেখে। মন খারাপ হয়ে গেছে তোমার? শীতের মধ্যে এসে ছেড়ে আছো কেন? কৃষাণ লুনিসার বাহু ধরে দাঁড় করালো। লুনিসার নির্লিপ্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। কৃষাণ ভারী গলায় বলে, ফ্রেশ হওনি? সমস্যা কি তোমার? এত পরে তো জ্বর বাঁধাবে। লুনিসা নিজের বুক থেকে অর্ণা ফেলে দিল। মূর্তির ন্যায় শান্ত সে। নীরব কণ্ঠে বলে, এই তো চান আপনি, নিন শুরু করুন। লুনিসা নিজের গাউনের পেছনের চেন হাত দিতেই কৃষাণ তার হাত ধরে ফেলে। আশ্চর্যের ন্যায় তাকায় লুনিসার চোখের দিকে। আটকাচ্ছেন কেন? আপনারা সবাই তো আমাকে নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই ব্যবহার করেছেন। আপনার স্বার্থ আমার দেহ আমি নিজে থেকেই বিলিয়ে দিলাম। নিন। কৃষাণের চোয়াল শক্ত হয়। তার এঞ্জেল তাকে ভুল বুঝছে, তাকে খারাপ ভাবছে। কিন্তু সে তো শুধু লুনিসার দেহ নয়, বরং তার সম্পূর্ণটা চায়। অ্যাঞ্জেল, মাথা খারাপ করো না, ফ্রেশ হয়ে আসো। আমি খাবার নিয়ে আসছি।
কৃষাণ চলে যেতে নিলেই লুনিসা শব্দ করে তাচ্ছিল্য হেসে ওঠে। কৃষাণ ওভাবেই দাঁড়িয়ে যায়। নাটক কেন করছেন অফিসার তাহসিন কৃষাণ? আপনি তো আর আমাকে শোকেসে সাজিয়ে রাখার জন্য বিয়ে করেননি। যতই হোক, রক্ত তো একই। ছোট ভাই চেয়েছিল এক রাতের জন্য, আর বড়জন সারা জীবনের জন্য। শুধু শুধু বিয়ে নামক নাটক করলেন। আপনাদের মতো ছেলেরা মেয়েদেরকে পুতুল ভাবেন, তাই তো যখন যেভাবে ইচ্ছে নাচান। আমরাও অবলা, আপনাদের সাথে পেরিয়ে উঠছি না, উল্টো নিজেদের সবকিছু বিলিয়ে দিতে হয় আমাদের। কৃষাণ এখনো পিছন ফিরে দাঁড়িয়ে আছে। লুনিসা আবার হাসতে হাসতে বলে, জোর করে আদায় করতে হবে না, আমার আর কিছুই নেই। আমার জীবনটা তছনছ করে দিয়েছেন, এবার নিজের খায়েশ মেটান। পুরো কথা শেষ করতে পারল না লুনিসা। তার আগেই শক্ত হাতের চর এসে পড়ল তার গালে। তাল সামলাতে পারল না সে, ধপ করে বসে পড়ল নিচে। গালে হাত দিয়ে ছলছল নয়নে তাকালো রাগে অরুষ্ঠ কৃষাণের দিকে। ভয়ঙ্কর তার চোখের চাহনি, চোয়াল শক্ত, চোখগুলো রক্তিম হয়ে উঠেছে। লুনিসার সামনে বসে তার গাল চেপে ধরল কৃষাণ, দাঁতে দাঁত চেপে বলে, কি ভাবিস তুই নিজেকে? কি ভাবিস আমি চাইলে রোজ তোর মতো 10-12 জন মেয়ে নিয়ে ফুর্তি করতে পারি? আমার যদি তোর দেহের উপর লোভ থাকতো তাহলে তোকে আর বিয়ে করতাম না। লুনিসার চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। অস্পষ্ট সুরে বলে, লাগছে আমার, ছাড়ুন। কৃষাণ ছাড়ে না, উল্টো আরো শক্ত করে চেপে ধরে। আরেক হাত দিয়ে চুল চেপে নিজের কাছে নিয়ে আসে। কৃষাণের রাগ ও উত্তেজনা পূর্ণ গরম নিঃশ্বাস লুনিসার মুখে এসে পড়ছে। কৃষাণের ঠোঁট জোড়া রাগে রীতিমতো করে কাঁপছে। নিজের কপালের সাথে লুনিসার কপাল ছেঁকালো কৃষাণ। হিসিয়ে বলে, নেহাতে তুই আমার আসক্তি, তোকে ছেড়ে বাঁচতে পারবো না আমি। নাহলে আজকে তোর বলে কথাগুলোর কারণে তোকে এখানে মেরে ফেলতাম। আমি নিজেও জানি না কি আছে তোর মাঝে। তোকে একবারও দেখার জন্য অন্তরাত্মা ছটফট করতাম। 6টা বছর কিভাবে কাটিয়েছে তুই জানিস? আমি যে যন্ত্রণা পেয়েছে তা তুই বুঝতে পারলে আমার সামনে এসে দাঁড়িয়ে এসে বলতে পারতি না। লুনিসা এবার ব্যথায় ফুপিয়ে কেঁদে উঠল। কৃষাণ লুনিসাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে ড্রেস বের করে ছুঁড়ে মারল লুনিসার মুখের উপর। ফ্রেশ হয়ে আয়। গট গট করে বেরিয়ে যায় কৃষাণ। লুনিসা নিজের গালে হাত রেখে শব্দ করে কেঁদে ওঠে। এই মানুষটার সাথে সে কিভাবে সারা জীবন থাকবে? কেন হলো তার সাথে এসব? লম্বা শাওয়ার নিয়ে কিছুটা হালকা লাগছে লুনিসার। ওয়াশরুম থেকে রুমে এসে বিছানায় বসে সে। মাথা যন্ত্রণা করছে, তার সাথে খিদেও পেয়েছে, কিন্তু এখন খাবার কোথায় পাবে আর কাকেই বা বলবে? ভাবনার মাঝেই খাবারের ট্রে নিয়ে ভেতরে আসে কৃষাণ। কৃষাণকে দেখেই শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ালো লুনিসা। না, এখন কৃষাণকে স্বাভাবিক লাগছে। লুনিসার চোখ সরিয়ে নিল। কৃষাণ খাবারগুলো টেবিলে রেখে কাউচে বসলো। গভীর দৃষ্টিতে তাকালো লুনিসার দিকে। কাছে আসো। লুনিসার দৃষ্টি ফেরায় কৃষাণের দিকে। কৃষাণ তার দিকেই নির্ভয় দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলেছি আমি? লুনিসা মাথা নাড়িয়ে নেয়, সে যাবে না। কৃষাণ উঠে দাঁড়ালো, চলে আসলো লুনিসার সামনে। লুনিসার হাত আলতো করে ধরে নিয়ে গেল কাউচের কাছে, বসালো নিজের পাশে। কাউচে হেলান দিয়ে চোখ বন্ধ করে শান্ত স্বরে বলে, রাগিও না আমায়, চুপচাপ খাবারটা শেষ করো। আমি খাবো না। লুনিসার ফট করে বলা কথাই কৃষাণ চোখ খুলল, তাকালো তার দিকে। আবার শান্ত ও ভারী গলার আওয়াজ ভেসে আসলো লুনিসার কানে, আমার জোর করা বিষয়গুলো তোমার ভালো লাগে? লুনিসা বুঝে না, সে ভ্রু কুঁচকে বলে, মানে এই যে তুমিও জানো যে তোমার বারণ আমি শুনবো না, উল্টে জোর করবো। তার বড় খেতে মানা করছো কেন? তুমি কি চাইছো আমি অন্যভাবে তোমাকে খাওয়াই? কৃষাণ শেষ কথাগুলো বলার সময় কিঞ্চিত হাসলো। লুনিসার মুখ ঘুরিয়ে নিল। কৃষাণকে খাবারের প্লেট হাতে নিতে দেখে লুনিসা ফট করে প্লেট টান দিয়ে নিজের হাতে নেয়। বিরক্ত নিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, আমি নিজেই খেতে পারি। কৃষাণ আড়ালে ঠোঁট টিপে হাসলো, আবার চোখ বন্ধ করে হেলান দিল। লুনিসা খাচ্ছে, খাবার মাঝে পথেই হঠাৎ মনে প্রশ্ন জাগলো, উনি খেয়েছে? তখনই লুনিসার নজরে পড়ে কৃষাণের ক্ষত বিক্ষত ডান হাতটা। আশ্চর্য, কিছুক্ষণ আগেও না ঠিক ছিল, এইটুকু সময়ের মধ্যে হাতে কি হলো? দেখে মনে হচ্ছে কোনো বস্তুর উপর ঘুষি মেরেছে এক নাগাড়ে। লুনিসার মাথা তুলে কৃষাণের মুখের দিকে তাকালো। ছেলেটার চোখ বন্ধ। লুনিসা তাকিয়ে রইল কৃষাণের সুদর্শন মুখশ্রীর দিকে। এভাবে জোর করে বিয়েটা না করলে কি হতো না? কিছুটা সময় দিলে হয়তো সে নিজেই জড়িয়ে পড়তো তার প্রেমে, বা হয়তো না। তাকিয়ে না থেকে খাও।
লুনিসা দ্রুত চোখ সরিয়ে নেয়। কৃষানের চোখ তো বন্ধ, তাহলে বুঝলো কি করে? লুনিসার প্রশ্ন করতে ইচ্ছে করছিল তার হাতে কি হয়েছে, কিন্তু সে জিজ্ঞেস করবে না। অ্যাঞ্জেল, সবে আবার খাবার মুখে নিচ্ছিল লুনিসা। কৃষানের নেশাউক্তি কণ্ঠে নিজের এরূপ নাম শুনে শরীর শিরশির করে উঠল তার। কৃষান চোখ খুলে সজা হয়ে বসল। লুনিসার দিকে তাকিয়ে বলে, খাওয়া শেষ হলে শুয়ে পড়ো, আসছে। বাড়তি কোনো কথা না বলে দরজা বন্ধ করে চলে গেল কৃষান। লুনিসার কেমন অসহায় লাগছে, কোনো এক দোটানায় ভুগছে। মন বলছে কৃষান ভুল করেনি, সে তো তাকে ভালোবাসে। তার মস্তিষ্ক বলছে সবাই তাকে ব্যবহার করছে, কৃষানও। মন মস্তিষ্কের বেড়াজালে নিজের সাথে নিজের অদৃশ্য দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে কে জিতবে? ঠান্ডা আবহাওয়ায় রাতের শেষ প্রহর, গলা শুকিয়ে আসছে। চোখ খুলে তাকালো লুনিসা। পানি পিপাসা লেগেছে। বিছানার পাশের টেবিলে পানির গ্লাস হাতে নেওয়ার জন্য অন্ধকারে হাতড়ালো, কিছুই নেই। কি আর করার, বিছানা থেকে নামলো লুনিসা। উদ্দেশ্য নিচে যাওয়া, সেই অনুযায়ী নিচে আসার জন্য পা বাড়ালো। সিঁড়ি দিয়ে নামার সময় মৃদু আলোতে ড্রয়িং রুমের পেছনে ফিরে বসে থাকা কৃষানকে নজরে পড়ল। ভ্রু কুঁচকালো লুনিসা। লোকটা কি সারা রাত ঘুমায়নি? প্রশ্ন জাগলো নিজের মনে, তবে তা বেশি একটা গুরুত্ব দিল না। নেমে চলে গেল কিচেনে, পানি পান করে আবার পা বাড়ালো উপরে যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে ডাক পড়ল কৃষানের। অ্যাঞ্জেল, থেমে গেল লুনিসা। মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। কৃষান আগের মতোই বসে আছে। লুনিসার জবাব না পেয়ে কৃষান আবারও হ্যাসকি সরে বলে, এখানে আসো। লুনিসা স্বাভাবিকভাবে কৃষানের সামনে এসে দাঁড়ালো। কৃষানের চোখ বন্ধ ছিল। যখন সে অনুভব করলো লুনিসা তার সামনে, তখন চোখ খুলল কৃষান। সোজা হয়ে বসলো, তাকালো লুনিসার দিকে। ড্রয়িং রুমের থাকা ড্রিম লাইটের আলোতে লুনিসার ফোলা ফোলা চোখ ও গাল আকৃষ্ট করছে কৃষানকে। কিছু না বলে আকস্মিক লুনিসার হাত পেছনের দিকে নিয়ে চেপে ধরে, নিয়ে আসে নিজের সামনে। লুনিসা হাত ও নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে বলে, কি করছেন, ছাড়ুন। কৃষানের কানে সে কথা যায় না। সে লুনিসাকে নিচু করে নিজের কোলে বসায়। এক হাত দিয়ে লুনিসার দু হাত আঁকড়ে রাখে, আর এক হাত রাখে লুনিসার এলোমেলো চুলের ভাঁজে। ছাড়ার জন্য বিয়ে করেছে? লুনিসার হৃদয় স্পন্দন বেড়ে যাচ্ছে। আমতা আমতা করে বলল, ভালো লাগছে না আমার। তখন তো নিচে থেকে এসেছিলে, কি যেন বলছিলে? লুনিসার চোখ এদিকে ওদিকে করতে থাকে। তখন রাগের মাথায় যা তা করছে ও বলছে, কিন্তু এই মুহূর্তে সে স্বাভাবিক এবং তার ভয় করছে। সত্যি সত্যি আবার কৃষান স্বামীর অধিকার আদায় করবে নাকি? লুনিসার চেহারায় ভয়ের ছাপ, তা দেখে বাঁকা হাসলো কৃষান। কৃষান লুনিসারের ঠোঁটে ঠোঁট রেখে হিসিয়ে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো। লুনিসা ফট করে জবাব দিল, না, কখনোই না। হ্যাঁ, এটাই সত্যি। না হ্যাঁ। না। কৃষান আর কিছু বলার সুযোগ দিল না লুনিসাকে। লুনিসাকে চেপে ধরল, সাথে তার অধৈর্যরা। লুনিসা কিছু সময় ছটফট করলেও কিছু সময় পর সে শান্ত হয়ে যায়। তবে কি কৃষানের কথাই ঠিক? লুনিসার শ্বাস প্রশ্বাসের গতি ক্রমশ বাড়ছে। না পারছে কৃষানকে বাধা দিতে, না পারছে নিজে সরে আসতে। কৃষানের উগ্র স্পর্শ নিতে পারছে না লুনিসা। তার ছোট্ট শরীর কি আর এমন পুরুষালী শক্তপোক্ত শরীরের সাথে পেরে ওঠে? কৃষান লুনিসাকে শ্বাস নেওয়ার সুযোগটাও দিচ্ছে না, যেন বারবার বোঝাতে চেষ্টা করছে। এই মুহূর্তে শ্বাস নেওয়াটাও নিষেধ। লুনিসা আর পারছে না, দম আটকে আসছে। শেষমেশ কোনো উপায় না পেয়ে কামড়ে ধরে কৃষানের ঠোঁট। সাথে সাথে সূক্ষ্ম দাঁতের আঘাতে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসলো। কৃষান তবুও ছাড়লো না, উল্টো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বাঁকা হাসলো। এ যেন ঝড়ের পূর্বাভাস। না পেরে এবার লুনিসা কেঁদে ফেলল। কৃষান লুনিসার অধর ছাড়লো, তবে তাকে না। লুনিসা শ্বাস নিচ্ছে প্রাণ ভরে। কৃষান স্বাভাবিক। চুলের ভাঁজ থেকে হাত সরিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে নিল। রক্ত এখনো পড়ছে। নিজের ঠোঁট নিজের দাঁত দিয়ে চেপে ধরল। রক্ত পড়া বন্ধ করতে হবে তো। তাই বলে লুনিসাকে ছেড়ে দেবে? কখনোই না। লুনিসাকে কোল থেকে সোজা সোফায় ফেলে কৃষান নিজের ভর ছেড়ে দিল লুনিসার উপর। লুনিসা হকচকিত তুলে তাকালো। কৃষান লুনিসার গালে স্লাইড করতে করতে হাসকি কণ্ঠে বলে, I promise I won't do anything without your permission. But what just happened will happen every day, even more so. And you'll be compelled to come to me on your own. I promise.
লুনিসার কান্না থেমে গেল। কৃষানের কথার মানে ও গভীরতা সে বুঝছিল। কৃষান কি বোঝাতে চাইল? সে নিজ থেকে তার কাছে যাবে কখনোই না। কৃষান লুনিসার কপালে চুমু দিয়ে লুনিসাকে বুকে নিয়ে সোফাতেই শুয়ে পড়ল। আমি ঘরে যাব, যেতে দিন আমায়। লুনিসার কথার ভ্রুক্ষেপ করল না কৃষান, উল্টো আলতো করে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলে, অনেক বছর হয়ে গেছে শান্তিতে ঘুমাই না, এখন একটু ঘুমাতে দাও। কথা বলো না আঞ্চল, একদম না। লুনিসা কৃষানের বুকে ধাক্কা দিতে লাগলো। তার কোমল হাতের স্পর্শে কি আর কৃষানকে নড়ানো যায়? প্লিজ ছাড়ুন, দম বন্ধ হয়ে আসছে আমার। কৃষান লুনিসার কোমর জড়িয়ে আরেকটু কাছে নিয়ে আসে, হিসিয়ে বলে, I will sleep now and it will be with you. Don't move, otherwise the consequences will be bad. Do you want me to make up some mistake? লুনিসা নিজের ছটফটানি কমিয়ে দেয়। যে ছেলে হুট করে বিয়ে করে নিতে পারে তাকে বিশ্বাস নেই, যা খুশি করতে পারে। লুনিসাকে শান্ত হতে দেখে কৃষান মৃদু হাসে, পাড়ি জমায় শান্তির ঘুমে। তোমার ভাই যেন কোন শহরে থাকে? মাত্রই টোমাসের বাড়ির গেট দিয়ে বের হচ্ছিল নিয়াম, তখনই পেছন থেকে ভেসে আসে টোমাসের আওয়াজ। নিয়াম পেছনে তাকায়, টোমাসের মুখে লেগে আছে মৃদু হাসি। নিয়ামের কপালে ভাঁজ পড়ল। টোমাস হঠাৎ তার ভাইয়ের কথা কেন জিজ্ঞাসা করছে? সাংহাই শহরের সাংহাই আমেরিকার হাই স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী। বি সেকশনের সিরিয়াল সংখ্যা 104। কি আমি ঠিক? নিয়াম অবাক হয়ে টোমাসের মুখের দিকে তাকিয়ে থাকে। জং কাইনের ব্যাপারে সে এসব কেন বলছে? টোমাস মুস্কি হাসে, নিয়ামের দিকে তাকিয়ে আবার বলে, ভয় পাচ্ছ নাকি? আমি ভয় পাওয়া মানুষদের ভালোবাসি। যাই হোক, এমনি বলছিলাম। নিয়াম কথা ঘুরিয়ে বলে, লুনিসার সাথীকে পাওয়া যাচ্ছে না, হয়তো সে চলে গেছে। টোমাস আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। সে কোথাও যায়নি, সে আছে আশেপাশে। নিয়াম ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কিন্তু তার তো কোনো খোঁজ পেলাম না। টোমাস নিজের কলার ঠিক করতে করতে বলে, 2 দিন পর সে নিজে থেকেই দেখা দেবে। কোথায় আর যাবে? তার গন্তব্য তো স্বর্গে, যে রাস্তা আমি বানাবো। নিয়াম মনে প্রাণে চায় লুনিসা চলে যাক। এতদিন অনেক পাপ ও খারাপ কাজ করেছে, তবে সবটাই বাধ্য হয়ে। কিন্তু লুনিসার প্রতি তার অদ্ভুত টান রয়েছে। মেয়েটা তার খারাপ সময়ে পাশে ছিল। হলে যখন তাকে জায়গা দিচ্ছিল না, তখন নিজের ফ্ল্যাটে জায়গা দিয়েছিল লুনিসা। বস, নিয়াম টোমাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, মা কেমন আছে? খুব ভালো। টোমাস মৃদু হেসে জবাব দিল। নিয়াম কিছু সময় চুপ থেকে আবার বলল, মাস হয়ে গেল কথা বলি না, এবার তো কথা বলিয়ে দিন। টোমাস কেমন অদ্ভুত দৃষ্টিতে নিয়ামের দিকে তাকালো, কিছুটা বিরক্ত বোধ হয়, কণ্ঠও তাই প্রকাশ পেল। কলে কথা বলে কি হবে? সামনের সপ্তাহে তাকে দেশে নিয়ে আসবো, তখন কথা বলো সারাদিন রাত। এখন লুনিসাকে নিয়ে আসবে কিভাবে তা ভাবো। দায়িত্ব কিন্তু তোমার হাতে। নিয়াম মাথা নাড়ল। সে জানতো গত 1 মাস যাবৎ সে উত্তর পেয়ে এসেছে, সেটাই আজও পাবে। কিন্তু তার কথা হচ্ছে, কলে কথা বলতে দিলে সমস্যা কি? কতদিন হয়ে গেছে দেখে না, কথা বলে না। শেষ যেদিন কথা হয়েছিল সেদিন ছিল তার মায়ের অপারেশন। তখনও আইসিইউতে ছিল বলে ফোনে দেখার বা কথা বলার সুযোগ হয়নি। কিন্তু এখন কি সমস্যা? কি আর করার? আর একটা সপ্তাহ অপেক্ষা করা যাক। আসছি বস। নিয়াম চলে গেল। টোমাস গেটে হেলান দিয়ে নিয়ামের যাওয়ার দিকে তাকিয়ে রইল আর শীষ বাজাতে লাগলো। শীষে থামিয়ে উচ্চ শব্দে হাসতে লাগলো। আশেপাশে জঙ্গলে কেউ শোনার নেই তার হাসির শব্দ। নিজের কাটা ব্যান্ডেজ করা হাতের দিকে তাকিয়ে আফসোসে চুচু শব্দ করে অভিমানী মুখ করে বলল, টমাস খুব খারাপ তাই না? পাক্কা প্রমিস, টমাস আর ব্যথা দেবে না তোমায়। আর রাগ করো না, ঠিক আছে? স্নিগ্ধ হাসলো টোমাস, আবার সাথে সাথে মুখ গম্ভীর করে নিল। কিছু সময় দাঁড়িয়ে রইল গম্ভীর মুখে, মাথা চুলকে আবার হাসলো। ডু ইউ নো দ্যাট থমাস ফিলস হার্ট? সো হার্ট। থমাস ইজ আন্ডারস্ট্যান্ডিং। হি ইজ নট এ চাইল্ড এনিমোর। ইজ নট দ্যাট রাইট? রৌদ্রোজ্জ্বল সকাল, মিষ্টি আর স্নিগ্ধ আবহাওয়া। লুনিসা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে। সে সোফাতে একাই ঘুমিয়ে আছে, কিন্তু তার সাথে তো কৃষাণ ছিল। লুনিসা সোফা থেকে উঠে দাঁড়ায়,
পেছনে তাকিয়ে দেখতে পায় কৃষাণ রান্নাঘরে কিছু একটা বানাতে ব্যস্ত। হালকা চায়ের সুগন্ধ ছড়িয়ে পড়েছে, আর সেই সুগন্ধ লুনিসার নাকে এসে বাড়ি খাচ্ছে। সেই ঘ্রাণটা শুধু চায়ের নয়, সাথে আরও একটি কিছু। কিন্তু কি? কিছু সময় ভাবনার পর বীর্যতে পড়ল একটি অপরাজিতা ফুলের মৃদু সুবাস। এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? কৃষাণ চায়ের কাপ হাতে নিয়ে লুনিসার দিকে এগিয়ে আসলো। লুনিসার দিকে কাপটা বাড়িয়ে দিল। লুনিসা কিছু সময় পাথরের মতো দাঁড়িয়ে কৃষাণের দিকে তাকিয়ে রইল। পরনে সিলভেস টি শার্ট, সাথে কালো ট্রাউজার। তার পুরুষালী দেহের গঠন যে কাউকে আকৃষ্ট করবে। কাচের দেওয়াল ভেদ করে সোনালি রোদ এসে পড়ছে কৃষাণের শুভ্র কঠোর মুখশ্রীতে। লুনিসাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কৃষাণ ক্রু হাসলো, শান্ত কণ্ঠে বলে, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে চাটা শেষ করো, তারপর না হয় আমাকে দেখো। লুনিসা সাথে সাথে মাথা নিচু করে ফেলে। লুনিসা আবার সোফায় বসে চায়ের কাপে ঠোঁট ছোয়ালো। তার পাশেই বসলো কৃষাণ। তার শরীর থেকে মিষ্টি একটা সুঘ্রাণ আসছে। কৃষাণ লুনিসার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি নিজেও জানো না আদেও তুমি কি চাও, আর তোমার চাও নিয়ে আমার আর যায় আসে না। তুমি আমার মানে আমার। আমি নিজের চারপাশে এক অদৃশ্য দেয়াল গড়ে তুলেছি, কিন্তু আপনি সেই দেয়াল ভাঙতে চাইছেন। এটা কি আসলেই সম্ভব? কৃষাণ মৃদু হাসি দিয়ে বলে, তুমি যদি একটা দেয়াল গড়ো, তবে আমার দায়িত্ব সে দেয়াল ভেঙে তোমার কাছে পৌঁছানো। তাইসিন ত্রিশান কোনো বাধা মানে না, তবে তুমি নিজেই বাধা হয়ে সামনে আসছো। সেই ক্ষেত্রে বাঁধ ভাঙার বিষয়টা ভিন্ন হবে আঞ্চল। লুনিসা কৃষাণের দিকে তাকালো, বিরক্ত নিয়ে বলল, আপনার এইসব কথায় আমি ভয় পাই না, আপনাকে মেনে নিতে বাধ্য নই আমি। কৃষাণ ঠান্ডা গলায় বলল, ভয়? সেটা তো বুঝতে পারছি, কিন্তু তুমি একবার নিজেকে প্রশ্ন করেছো তুমি কাকে ভয় পাও? আমাকে, নাকি তোমার নিজের অনুভূতিকে? নিজের অনুভূতিকে সে ভয় পায়, সত্যি ভয় পায়। কারণ সে জিনিসের প্রতি তার বিন্দুমাত্র অনুভূতি জন্ম নেয়, দিন শেষে সেটাই তাকে যন্ত্রণার আগুনে পোড়ায়। আর কৃষাণ, তার উপর কি কোনো অনুভূতি আছে? না, নেই। তাহলে তার কথাগুলো, তার স্পর্শ কেন তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়? তোমার অস্তিত্ব আমার মাঝে, সৃষ্টিকর্তা নিজেই তোমাকে আমার নামে লিখে পাঠিয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত তোমার মুক্তি নেই। লুনিসা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আপনার নিজের অস্তিত্বকে এত মূল্যবান ভাববেন না। আমি কখনোই আপনাকে মেনে নিব না। আর মুক্তি? কিসের মুক্তি? আমি তো জন্ম থেকেই বন্দী হয়ে আছি, আমার ভাগ্যটাও বন্দী হয়ে আছে। আমি সবাইকে ঘৃণা করি। এইবার কৃষাণ কিছুটা রেগে গেল, তার চোয়াল আরো গাঢ় হয়ে উঠল। তোমার চাহিদা আর অহংকারের সীমা আছে আঞ্চল, সেই সীমাবদ্ধতা আমি পর্যন্ত। নাও উই ইওর হাজব্যান্ড ওয়াইফ, সুতরাং তুমি বাধ্য। আজ নয় কাল তুমি তাইসিন ত্রিশানেরই হবে, তাও স্বইচ্ছা। আমি আপনাকে মেনে নিব না, কখনোই নিজে থেকে যাব না আমি আপনার কাছে। কৃষাণ ফিসেল হাসে। চ্যালেঞ্জ? লুনিসা চুপ হয়ে যায়। তার মন আর মস্তিষ্ক দুটোই তাকে দুদিকে চালনা করছে। মন বলছে তোর অনুভূতি আছে, তুই ঠকবি না। আর মস্তিষ্ক বলছে এসব আবেগ তোকে আরো যন্ত্রণা দিবে, কেউ তোকে ভালোবাসে না। কৃষাণ কিছুটা ঝুঁকে আসলো, স্থির চোখে লুনিসার দিকে তাকিয়ে হাসকিস্বরে বলল, এটা আমার কাছে মজার বিষয় আঞ্চল। তুমি যতই পালানোর চেষ্টা করো, ততই তোমার কাছে আসার জন্য আমার আগ্রহ বাড়ছে। তবে এই খেলার সমাপ্তি হবে আমার মাঝে। তোমার প্রতিটা অংশ আমার নামে, তোমার প্রতিটা নিঃশ্বাস আমার নামে। লুনিসার অস্থির লাগছে। এই লোকটা যতবার তার কাছে আসে ততবার তার মন তার সাথে বেইমানি করে। লুনিসা কৃষাণকে ঠেলে সরাতে চেষ্টা করে বলে, খেলা? আমি কোনো খেলনা নই, সরুন সামনে থেকে। কৃষাণ হঠাৎই হাসলো। এই হাসির মানে কি লুনিসা বুঝলো। কৃষাণ নিজের ঠোঁট নিজের কামড়ে ধরে হিসিয়ে বলে, It's not that kind of game, Angel, that you're thinking. This is the kind of game that will make you mine. One that will end with your yearning. কৃষাণের কথা শেষ না হতেই লুনিসা এক ধাক্কায় তার কাছ থেকে সরে গেল। এ লোকটা অসভ্য কেন এত? লুনিসা আর এক মুহূর্ত দাঁড়ালো না, সে দ্রুত উপরে চলে গেল। কৃষাণ স্থির বসে ফিচেল হাসলো, চায়ের কাপে ঠোঁট ছোয়ালো, সাথে সাথে মুখ কুঁচকে নিল। ঠান্ডা ভূত হয়ে গেছে। লুনিসা নিজের ঘরে এক কোণে বসে আছে, কি করবে বুঝতে পারছে না। মাত্র একটি দিনের ব্যবধান, তার জীবন কি থেকে কি হয়ে গেল। এক অচেনা তবে চেনা মানুষের সাথে জীবন বাঁধা পড়ল তার।
বাইরে থেকে কৃষানের কণ্ঠ ভেসে আসলো। লুনিসা ভ্রু কুঁচকে বসে রইল। অ্যাঞ্জেল, খেতে আসো। লুনিসা কোনো উত্তর দিল না, এক প্রকার চুপচাপ বসে থাকলো। কিছুক্ষণ পরই কৃষান দরজার সামনে এসে দাঁড়ালো। তার মুখে কড়া গভীরতার ছাপ, কিন্তু কণ্ঠস্বরে চাপা এক কোমলতা, যেন আড়াল করার চেষ্টা করছে তার গম্ভীরতা। খেতে চলো। লুনিসা মুখ ফিরিয়ে বলল, খাবো না। আপনাকে আমার খাওয়ার ব্যাপারে চিন্তা করতে হবে না। কৃষান এক মুহূর্ত থেমে গম্ভীর কণ্ঠে বলল, তুমি খাবে না তাই তো? তাহলে ঠিক আছে। লুনিসা কিছু বুঝে ওঠার আগে কৃষান তার কাছে এসে দাঁড়ালো। এক হাতে তার কবজি শক্ত করে ধরে নিজের দিকে টেনে নিল। লুনিসা বিরক্ত নিয়ে বলে উঠল, ছাড়ুন, বলছি তো খাবো না আমি। লুনিসা হাত ছাড়ানোর চেষ্টা করলো। কৃষান তাকে আরো কাছে টেনে নিয়ে বলল, এইভাবে জেদ করে কতক্ষণ আমাকে দূরে সরিয়ে রাখবে বলো তো? তোমাকে আমি খাওয়াবই। লুনিসা ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলতে পারল না। সেই মুহূর্তে কৃষান তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে গভীর একটা চুমু দিল তার ঠোঁটে। সেই স্পর্শে লুনিসার হৃদয় কেঁপে উঠল। এই লোকটার আকস্মিক চুমু খাওয়ার রোগটা বিরক্তিকর। আজ থেকে রোজ জেদ করবে, বুঝতে পারলে? এই সুযোগে নিয়ম করে বারবার এই অধরের স্বাদ নিতে পারবো। কৃষানের কাঁপুনি ধরা ঠোঁটে সেই চাপা গম্ভীর স্পর্শ তাকে কেমন অস্থির করে রেখেছে। কি আছে এই স্পর্শে? এবার চুপচাপ খাবে নাকি আবারও জেদ ধরবে? লুনিসা আর কথা বাড়ালো না, চুপচাপ কৃষানের সাথে নিচে এসে বসলো। কৃষান টেবিলে বসে তার ব্যান্ডেজ বাঁধা হাতটা টেবিলের উপর রাখলো। কপালে সামান্য ভাঁজ ফেলে সোজা লুনিসার দিকে তাকিয়ে বলল, আমাকে খাইয়ে দাও। লুনিসা খাওয়া থামিয়ে অবাক হয়ে তাকালো কৃষানের দিকে। এক মুহূর্ত চুপ থেকে সে বলল, খাইয়ে দেব আমি? হাতে কি হয়েছে? প্রশ্নটা গত রাতেই করার ইচ্ছা ছিল তার, তবে নিজের ইগোর কারণে করে উঠতে পারেনি। কৃষান বিরক্ত হয়ে চল শক্ত করে বলল, খাইয়ে দিতে বলেছে তো, এত কথা বলার দরকার নেই। লুনিসা বিরক্ত নিয়ে বলল, আপনার সব কথাই কি সবাই শুনবে? হাতে কি করে কাটলো শুনি? কৃষান কিছুক্ষণ চুপ থাকলেও তার ধৈর্য আর বেশি ক্ষণস্থায়ী হয়নি। সে চল শক্ত করে বলল, আমি নিজে হাত কেটে বসে আছি, তোমার কি সমস্যা? হ্যাঁ? কৃষান এবার কোনো কথা না বলে লুনিসার চেয়ার টেনে নিজের কাছে নিয়ে আসলো। এত কথা বলে কেন? খিদে পেয়েছে আমার। লুনিসা মুখ ঘুরিয়ে কোনো উত্তর দিল না, তবে তার চোখে স্পষ্ট ছিল এক ধরনের অবজ্ঞা। কৃষান এবার কিছুটা চিৎকারের মতো কিন্তু ঠান্ডা গলায় বলল, খাইয়ে দেবে নাকি আবার চুমু করে ইচ্ছে জেগেছে? না। লুনিসা চিৎকার করে উঠল। কৃষান গম্ভীর গলায় বলে, বলেছি তাই করবে, আর একটুও কথা না। লুনিসা কিছুটা ভীত হলেও সে মুখ শক্ত করে নিজের জায়গায় বসে রইল। কিছু মুহূর্ত ভাবনা চিন্তা করে সে তার হাতের প্লেটটা হাতে তুলে কৃষানের চোখে চোখ রেখে খাবার তুলে দিতে লাগলো তার মুখে। কৃষান মনে মনে হাসছে, তবে তা বাইরে প্রকাশ পেল না। লুনিসা খাবারের মাঝেই আবার জিজ্ঞেস করলো, হাত কেন কেটেছে? মাথায় সমস্যা আপনার? তা তো আছেই, তাই বলে এইভাবে কোনো কারণ ছাড়া কেউ নিজেকে আঘাত করে? কৃষান লুনিসার পেছনের দিক দিয়ে হাত নিয়ে কোমরে হাত রাখে। লুনিসার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকে শান্ত গলায় বলে, কারণ আছে বলে আঘাত করেছে। লুনিসা খাবার থামিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কি কারণ? কৃষান নিজের মুখ লুনিসার কানের কাছে নিয়ে আসে, ফিসফিস করে বলে, এই লাগাম ছাড়া হাতটা আমার প্রাণ ভ্রমণের দিকে হাত বাড়িয়েছিল, আঘাত করেছিল, তাই তার শাস্তির স্বরূপেই আঘাত। লুনিসার শির দ্বারা দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, মানে? কৃষান ও লুনিসার অধরের মাঝে কিঞ্চিত পরিমাণ দূরত্ব। কৃষান আরেকটু এগিয়ে আসতে গেলেই ভেসে আসে একটি কণ্ঠস্বর, সরি। কৃষান সজা হয়ে বসলো। লুনিসা অস্বস্তিতে পড়ে গেল, তবে কৃষান স্বাভাবিক। এখন আসতে পারো, 10 মিনিট পর পুলিশ স্টেশনে যাব। রিদম একবার লুনিসার দিকে তাকে ঠোঁট টিপে হাসলো। লুনিসার চোখ গরম করে তাকাতেই হাসতে হাসতে চলে গেল রিদম। কৃষানও উঠে দাঁড়ালো, গম্ভীর গলায় লুনিসাকে বলল, মিলি চলে আসবে কিছুক্ষণ বাদে। খবরদার এক পাও এই বাড়ি থেকে বের হবে না। এমন কিছু যদি হয়েছে তাহলে সেটা খুব খারাপ হবে, বলে দিচ্ছে। গটগট করে উপরে চলে গেল কৃষান। লুনিসা আশ্চর্য হয়ে তাকিয়ে রইল কৃষানের যাওয়ার দিকে। ড্রয়িং রুমে বসে আছে লুনিসা আর মিলি। টিভি চলছে, তবে তা দেখার মানুষ নেই। মিলি ল্যাপটপে কি সব কাজ করছে, আর লুনিসা
তার দৃষ্টি শূন্য। কি করবে সে? ফোন নেই, নিজের ল্যাপটপটাও কৃষাণ সরিয়ে রেখেছে। আচ্ছা, কৃষাণ যদি 6 বছর আগে তাকে ভালোবাসে থাকে তাহলে সে এমন অদ্ভুত আচরণ কেন করছে? বুঝে উঠতে পারছে না লুনিসা। পর মুহূর্তেই আবার ভাবল, ভালোবাসা? সে তো বলেনি সে আমায় ভালোবাসে, কিন্তু কি স্বার্থ আছে তার আমার সাথে? লুনিসার ভাবনা ভাঙ্গে মিলির ডাকে। কাজের ফাঁকে মিলি মুস্কি হেসে লুনিসার সাথে টুকিটাকি কথা বলার চেষ্টা করছে। মেয়েটা মিশুক বটে। কি ভাবছো? লুনিসা মাথা নেড়ে শান্ত কণ্ঠে জবাব দেয়, তেমন কিছু না। আচ্ছা, আপনার ফোনটা দেওয়া যাবে? সাথে সাথে মিলির মুখটা ছোট হয়ে গেল। নিচু স্বরে বলল, আই এম সরি বাট আই কান্ট। লুনিসা কথা বাড়ালো না। সে জানতো মিলি তাকে ফোনটা দেবে না, কারণ কৃষাণ নিজেই মানা করে গেছে। তার সাথে এটাও বলেছে বাড়ি থেকে যেন তাকে বের হতে না দেয়। লুনিসার কান্না পাচ্ছে, বড্ড বেশি অসহায় লাগছে তার। মিলি বোধহয় বুঝতে পারলো লুনিসার মনের অবস্থা, কিন্তু তাও কিছু করার নেই। কৃষাণ যা করছে তার ভালোর জন্যই করছে। সেটা এখন বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারবে লুনিসা। নিজের বেডরুমের টেবিলের সামনে বসে আছে টমাস, কানে হেডফোন ও সামনে ল্যাপটপ ও কিছু ফাইল। কারোর সাথে অডিও কনফারেন্সে আছে সে। কাগজ পেয়ে গেছি। কৃতকার্য হয়েছে? টমাস কল কেটে ল্যাপটপের স্ক্রিনে লুনিসার ইনফরমেশন নিয়ে বসে আছে। তাকে শেষ দেখা গিয়েছে এরিকসনের বাড়িতে। তারপর কেউ একজন বোধহয় মেরেছে, যার ফলে এরিক এখন হাসপাতালে। তবে এখন কথায় আছে। নিজের ভাঁজ পড়া কপাল সমান হলো, ঠোঁটে উদয় হলো বাঁকা ফিসেল হাসি। সুয়েন লাইনের লঞ্চ ইভেন্ট গ্র্যান্ড মডেল কালকে না এসে থাকতে পারবে? এত বড় একটি অ্যাচিভমেন্ট বাদ দেবে? না, লুনিসার স্বার্থে তুমি পারবে না। আগামীকাল তোমার জীবনের স্বপ্ন পূরণের বিশেষ দিন, সাথে আমারও। আই লাভ ইউর আইস, লুনিসা। এমন সময় কল আসলো টমাসের ব্যক্তিগত নম্বরে। নিয়ামের ফোন। কোনো রূপ প্রতিক্রিয়াহীন কল রিসিভ করলো। সাথে সাথে ওপাশ থেকে ভেসে আসলো নিয়ামের অস্থির কণ্ঠস্বর। বস, লিয়া আবার পাগলামি করছে। ব্যাস, এতটুকুই যথেষ্ট টমাসকে চিন্তায় ফেলার জন্য। হেডফোন নামিয়ে দ্রুত দৌড় লাগালো নিচতলায়। লিয়ার রুমের দরজার সামনে দাঁড়িয়ে দেখলো ভেতরে দাঁড়িয়ে থাকা লিয়া নিয়ামকে বালিশ ছুঁড়ে মারছে। খাবারের প্লেট নিচে পড়ে আছে। টমাস দ্রুত লিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে লিয়াকে শান্ত করার চেষ্টা করলো, তবে তা কাজে দিচ্ছে না। টমাস ছাড়া ছাড়া কণ্ঠে নিয়ামকে বলল, আমার টেবিলের ডয়ারে ইঞ্জেকশন আছে, ফার্স্ট নিয়ে আসো। নিয়াম মাথা নাড়িয়ে দৌড় লাগালো উপরের দিকে। টমাস লিয়াকে ধরে বিছানায় বসালো। লিয়া আগের তুলনায় শান্ত হয়েছে। টমাস হাঁটু গেড়ে বসলো। শান্ত হও দয়া করে, আমি আছি এখানেই। লিয়া কাঁদো কাঁদো মুখ করে বলে, তোমরা সবাই খারাপ, সবাই আমাকে কষ্ট দাও। টমাস তাকায় লিয়ার মুখের দিকে। খারাপ? সে খারাপ? কত কিছু ভেবে চলছে সে। না পারছে লিয়াকে দূরে সরাতে, আর না পারছে কাছে রাখতে। তুমি আমার সব থেকে প্রিয় শত্রু হওয়ার পরেও আমি কিছুই করতে পারছি না, কারণ তোমার ক্ষতি করলে আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে। কারণ অ্যাকুইনাস নিজের দুর্বল চিত্ত মুছে হিংস্র হয়ে উঠবে, আর তুমি আমার সামনে থাকলে এই অ্যাকুইনাস দুর্বল হয়ে পড়ে, যা টমাস চায় না। তুমি অ্যাকুইনাসের আপন হলেও এই টমাসের কাছে তুমি আমার প্রতিদ্বন্দ্বী। মনে মনে কথাগুলো বলছে সে। লিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। টমাস দরজার দিকে তাকালো। নিয়াম এখনো আসছে না কেন? এত সময় তো লাগার কথা না। প্রায় 10 মিনিট পর থমথম মুখে রুমে প্রবেশ করলো নিয়াম। এত সময় কেন লাগলো? নিয়াম শান্ত দৃষ্টিতে টমাসের দিকে তাকালো। কোনো কথা না বলে ইঞ্জেকশন বাড়িয়ে দিল টমাসের দিকে। টমাসও আর কথা বাড়াতে চায় না। এখন দ্রুত লিয়াকে ঘুম পাড়াতে হবে। কৌশলে ইঞ্জেকশন পুশও করলো টমাস। কিছু সময়ের ব্যবধানে লিয়া নেতিয়ে পড়ল বিছানায়। টমাস হাঁপ ছেড়ে বাঁচে, কোমরে হাত দিয়ে শ্বাস ফেলে। কিছু সময় ওভাবেই দাঁড়িয়ে থাকে। হঠাৎ নিয়ামকে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে টমাসও ভ্রু কুঁচকায়। কি হয়েছে? নিয়াম টমাসের চোখের দিকে তাকায়। শান্ত গম্ভীর গলায় বলে, আপনার চোখ দুটিও সুন্দর, তবে দেখার দৃষ্টি না। মানে? নিয়াম চুপ থাকে। টমাস পর মুহূর্তে কিছু ভেবে বাচ্চাদের মতো খুশিতে হাসে। নিয়ামের দিকে তাকিয়ে বলে, তোমাকে কষ্ট করে আর লুনিসাকে আনতে হবে না, আমি নিজেই ব্যবস্থা করে নেব। নিয়াম ভ্রু কুঁচকে তাকায়। টমাস আবার কি প্ল্যান করছে?
টোমাস শীষ বাজাতে বাজাতে নিয়ামকে পাশ কাটিয়ে চলে গেল। নিয়াম কিছু সময় সেখানেই দাঁড়িয়ে থেকে সেও কোথাও একটা চলে গেল। হাতে আইসক্রিম কটন ক্যান্ডি নিয়ে বসে আছে কৃষাণ। তার সামনে 8 বছর বয়সী বাচ্চা মেয়ে কাইনিয়া। কৃষাণ ঠোঁটে হাসি ফুটিয়ে বাচ্চাটির সাথে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছে, যেমন নাম, কোন ক্লাস, প্রিয় জিনিস ইত্যাদি। তবে এসব জানা তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য হলো অন্য একটি তথ্য জানা। ডেরিক তো তোমার ভালো বন্ধু ছিল, তাই না? সাথে সাথে কাইনিয়ার হাসি মুখটা চুপসে গেল, ভর করলো ভীতি। কৃষাণ কাইনিয়ার মাথায় হাত রেখে বলল, শোনো বাচ্চা, ভয় পেও না, আমাকে বলো তুমি কি কি জানো দেখেছো?